পত্রিকায় প্রকাশিত সংবাদের পর্যালোচনা ভিত্তিক এই আয়োজনে প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন এনআরবি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম মিয়া। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে এনআরবি টেলিভিশন উত্তর আমেরিকার খুব জনপ্রিয় একটি টেলিভিশন, টরন্টো ভিত্তিক মূলত, এটাই জানি। সেই টেলিভিশনটি আপনারা কানাডা থেকে পরিচালনা করছেন। সংক্ষেপে এই বিষয়টি একটু জানতে চাই, বছর শুরুতেই যে কিভাবে পরিচালনা করছেন, খুব সংক্ষেপে জানতে চাই এনআরবি টেলিভিশন সম্পর্কে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে এবং টরন্টোবাসীর পক্ষ থেকে। একই সাথে আমি যেহেতু রাজবাড়ির গোয়ালন্দের সন্তান, সেই হিসেবে রাজবাড়ি গোয়ালন্দের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। এনআরবি টেলিভিশন কানাডার প্রথম 24 ঘন্টার বাংলা টেলিভিশন, যেটা আমরা গত জানুয়ারিতে চালু করেছি। এখানে আমরা প্রায় পৃথিবীর 47টি দেশে এনআরবি টেলিভিশন এখন মানুষ দেখতে পাচ্ছে। মূলত এটা প্রবাসীদের মুখপাত্র। সারা বিশ্বে প্রায় কোটি দর্শক মানুষ বাস করেন, প্রবাসী বাংলাদেশি, তাদের কথা বলার জন্যই এনআরবি টেলিভিশন। এবং সেটি আপনারা প্রফেশনালি পরিচালনা করছেন। চেষ্টা করছি আমরা। অভিনন্দন জানাই এনআরবি টেলিভিশনকে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা সাধারণত আলোচনা করি এই অনুষ্ঠানে। পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়, আপনি একসময় রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল বা রাজনীতির সঙ্গে সরাসরি রাজনীতি করেছেন, সেই আলোচনাটি হয়তো করা যায়। তার বাইরে যে বাংলাদেশে আসেন প্রতি বছর, এক সময় বাংলাদেশকে দেখেছেন, বাইরে চলে গেছেন, এখন আবার প্রতি বছর আসছেন, বাংলাদেশটাকে নিয়ে কি চিন্তা হয় আপনার? কিভাবে দেখেন? এর সমস্যা কি, সম্ভাবনা কি? অনেক ধন্যবাদ, খুব মূল্যবান প্রশ্ন এটা। আমি এখন প্রায় 97 থেকে আমি কানাডাতে থাকি। তো সেই সূত্রে আমি নিজেও একজন প্রবাসী এবং প্রবাসী হিসেবে প্রত্যেকটা প্রবাসী যখন বাংলাদেশে আসেন কিংবা বাংলাদেশের বাইরে যখন থাকি আমরা, আমাদের হৃদয়টা পড়ে থাকে বাংলাদেশে। তো সেই সূত্রে এবং আমাদের আত্মীয় স্বজন, বাবা মা সবাই, ভাই ব্রাদার সবাই বাংলাদেশেই থাকেন। তো বিভিন্ন কারণে আমরা প্রবাসী হয়েছি। তারপরেও বাংলাদেশের সুখ দুঃখের সাথে, ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। সম্ভবত আমাদের আবেগটা আপনাদের বাংলাদেশে যারা থাকেন তাদের থেকে সম্ভবত সেটা অবস্থানগত কারণে, অনেক যেহেতু দূরে অবস্থান করতে হয় করার কারণে। তো সেই সূত্রে বেশ কিছু আমরা সবসময় যেটা চাই যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানুষের মৌলিক অধিকারের বাংলাদেশ, বিশেষ করে সুনির্দিষ্টভাবে যদি বলি তাহলে একদম এয়ারপোর্টের মধ্যে যে ঝামেলাগুলো, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলার জন্য। সেই নিয়মগুলো যখন আমরা বাধাগ্রস্ত হই, আমরা আমাদের লাগেজ ছাড়ানোর থেকে শুরু করে ইমিগ্রেশন কাউন্টারে পুলিশকে যখন আমরা ফেস করি, অপ্রাসঙ্গিক কিংবা অন্যরকম ইনফরমেশনের জন্য যখন যাত্রীদেরকে হয়রানি করা হয়, কিংবা লাগেজ নিয়ে টানাটানি করা হয়, কিংবা লাগেজ লাপাত্তা হয়ে যায়, কিংবা লাগেজ দেখা গেল যে কাটা লাগেজ পাওয়া গেছে, এগুলো থেকে শুরু করে একদম এয়ারপোর্টের ট্যাক্সি সিস্টেম, ওখান থেকে বাসায় যাওয়া পর্যন্ত যে বিড়ম্বনাগুলো থাকে, এগুলো যাতে নিরসন হওয়া। আপনি পরিবেশ নিয়ে কথা বলছিলেন, পরিবেশ, স্বাস্থ্য, এই জায়গাটি নিয়ে কিছু বলতে চাই। যেটা আমি সবসময় ভাবি যে আমাদের সারা বিশ্বেই মনে করেন যে আপনার বিল্ডিং সব জায়গায় আছে, বড় বড় বিল্ডিং নিউ ইয়র্কে। আমার তো মনে হয় এখন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং কানাডার থেকে এখানে রয়েছে, রাস্তাঘাট বেশ উন্নত হয়েছে, ওভারব্রিজ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানুষের যে মৌলিক অধিকার, সেই বিষয়টার দিকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এবং তার মধ্যে হচ্ছে প্রথম যে জিনিসটা আমাকে এখানে কানাডার কথা বলতে হচ্ছে যে ওখানে প্রতি 2 বছর পর পর আপনাকে কেউ যদি গাড়ি চালায় তো গাড়ির এমিশন টেস্ট করতে হয়, এবং সেখানে একটা স্লোগান লেখা থাকে যে দ্য এয়ার উই ব্রিথ। দ্যাট মিনস যে আপনাকে যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন, প্রথম কাজই হচ্ছে আপনি যদি বেঁচে থাকতেই না পারেন তাহলে আপনার কি, আপনার নিঃশ্বাসটা যে নেবে সেটা অবশ্যই পিওর হতে হবে। তো সেই দিকটা আমাদের এখানে অবশ্যই সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেখা দরকার সরকারের। 2 নম্বর হচ্ছে আপনার যে খাবারটা আমরা খাই, যে সেটা নির্ভেজাল কিনা, সেটা খুবই গুরুত্বের সাথে কানাডাতে দেখা হয়। তারপরে আপনার স্বাস্থ্য, তো এখানে আজকে যদি আপনি ভেজাল মুক্ত ফরমালিন যুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন, তারপরে আপনি কোটি টাকা খরচ করে ডাক্তারের কাছে গেলে, তাহলে তো কয়জন যেতে পারে তো অল্প কিছু মানুষ, তারপরে সবাই যেতে পারে না।
তো আমার মনে হয় যে এটা কোনো বর্তমান সরকারের বিষয় না, এটা প্রত্যেকটা সরকারের আমলে কেউই আমার মনে হয় না যে গুরুত্বের সাথে দেখেছেন। প্রত্যেকেই ক্ষমতায় থাকার স্বার্থে তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন, কিভাবে বিরোধী দলকে হেনস্থা করা যায়, কিংবা বিরোধী দল চিন্তা করেন কিভাবে সরকারকে ফেলে দেওয়া যায়, ওইগুলোর মধ্যেই তারা চক্রাকারে ঘুরতে থাকেন, কিন্তু মানুষের অধিকারের কথা তারা চিন্তা করেন না, মানুষের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির কথা। বিশেষ করে আমি একটা কথা খুব গুরুত্বের সাথে বলতে চাই, যেমন আজকে আপনি স্টুডিওতে আমি এসেছি, আমি একটা জায়গা থেকে শুরু করেছি, একটা জায়গায় এসে শেষ করেছি, আমার একটা প্ল্যানিং ছিল, একটা পরিকল্পনা ছিল। তো আমি অন্তত ঘি না যে কোনো কিছুর স্টার্টিং পয়েন্ট আছে। যেমন ধরেন সুনির্দিষ্টভাবে যখন এই সরকার থাকবে না, তারা যদি বলতে পারতো যে ঠিক আছে আমি 5 বছর ছিলাম, আমি দেশের ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থাটা আমি সুন্দরভাবে করে দিয়ে এসেছি। তো এই ধরনের আমার মনে হয় না শুধু রাস্তাঘাটের উন্নয়ন আর বিল্ডিং ছাড়া কিছুই বলতে পারবে না। যেমন ধরেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রয়েছে, তো সেখানে তাদেরকে যদি ভলেন্টিয়ারিং ভিত্তিতে, তাদেরকে না হোক যেভাবেই হোক, বিএনপির যারা ছিল, আপনার যদি প্রত্যেকটা উপজেলায় যদি আপনার রেজিস্ট্রেশন করা হয় যে কতগুলো ড্রাইভার রয়েছে এবং সেটা করতে কতদিন লাগে, 1 বছর ব্যাপী একটা পরিকল্পনা করা হয়, তাহলে সারা বাংলাদেশের কতগুলো লোক গাড়ি চালায় তাদের একটা আওতায় নিয়ে আসা যায়। তারপরে যদি একবার যখন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, তখন আপনি তাদেরকে 2 সপ্তাহের একটা বাধ্যতামূলক প্রশিক্ষণ দেন। এক সপ্তাহ হচ্ছে আপনার গাড়ি চালানোর প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ, আরেক সপ্তাহ হচ্ছে ভিডিও চিত্র দেখার, শুধু সিনেমা দেখবে তারা। সেই সিনেমাটা কি, ভিডিও কি, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, তারা কি দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মানবিক বিষয়টা আপনার মধ্যে বোধটা জাগিয়ে তোলা। সো এই বিষয়গুলো যদি সরকার এইভাবে দেখেন, তাহলে একটা বিশাল কাজ হতে পারে। সুনির্দিষ্ট প্রস্তাব নিশ্চয়ই বিবেচনা করবে। আপনি ড্রাইভিং লাইসেন্সের কথা বলছিলেন, এয়ারপোর্ট থেকে আসার ট্যাক্সি সার্ভিসের কথা বলছেন। এই মুহূর্তে বাংলাদেশে একটি আলোচনা চলছে, উবার যে সার্ভিসটি সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও চলতে চায়, কিন্তু বিআরটিএ বলে আইন নাই, এটি করা যাবে না, এটি বেআইনি। কিছু বলার আছে? এটা অবশ্যই বলার আছে। উবার আমরা ওখানে এনজয় করি, উবারে সারা পৃথিবীতে এটা একটা নতুন সিস্টেম চালু হয়েছে, 500-র বেশি শহরে এটি প্রচলিত আছে। সেটা আমি নিজেও কয়েকদিন আগে কয়েকবার ব্যবহার করেছি। টরন্টোর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রথমে কিছু একটা বাধা আসবে, কিন্তু সরকারের পক্ষ থেকে বাধা আসবে এটা কখনো কল্পনা করা যায় না। ওইখানে ট্যাক্সি ড্রাইভাররা ওইটা বাধা সৃষ্টি করেছিল, যারা ওখানে টরন্টোতে, উবার যখন টরন্টোতে চালু হয়, তারা চাচ্ছিল যে উবার আসলে তাদের একচেটিয়া ব্যবসা নষ্ট হয়ে যাবে, তারা ইত্যাদি ইত্যাদি। কিন্তু উবারের যাত্রীদের অনেক উপকার হয়। কিন্তু এখানে দেখতে হবে যে এই নিরাপত্তার বিষয়টা যাতে সব জায়গায় যেন এই বিষয়টা সরকার দৃষ্টি দেওয়া দরকার, যে যাত্রীদের নিরাপত্তার বিষয়টা। কিন্তু উবারকে অবশ্যই চলতে দেওয়া উচিত। উবার খুবই ভালো যাত্রীদের জন্য কম পয়সায় সাশ্রয়ী ভাবে। টরন্টো বা অন্য জায়গাতে তো ট্যাক্সি সহ সব রকমের পাবলিক ট্রান্সপোর্ট আছে, আর ঢাকা শহরে তো ট্যাক্সি বলি, বাস বলি, পাবলিক ট্রান্সপোর্ট বলতে যা বোঝায় তার কোনো কিছুই নেই বললে নিশ্চয়ই টরন্টোর চেয়ে উবারের প্রয়োজনীয়তা ঢাকায় অনেক বেশি। অবশ্যই বেশি। আমি নিজে কখনো, যদিও আমার আত্মীয় একটা গাড়ি দিয়েছে গত কিছুদিনের জন্য, কিন্তু আমার যদি গাড়িটা না থাকতো তাহলে আমি চিন্তাও করতে পারি না যে কিভাবে চলতে পারি। তো এখানে আমি শুধু একটা কথা সংযোগ করব যে কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী বাসে গেলেন, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বিষয়টা। আমি মাঝে মাঝে কল্পনা করি আমি যদি মন্ত্রী হতাম, তাহলে আজকে আমার দেশের জনগণ সারাক্ষণ জ্যামের মধ্যে আটকে থাকে, তাহলে সম্ভবত আমি প্রতিদিনই বাসে চলতাম ওখানে একটা জাতীয় পতাকা লাগিয়ে। আপনি এক সময় রাজনীতি করেছেন বলছিলাম, আপনি সম্ভবত একবার উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। জি, 1990 সালে। আমরা অনুষ্ঠান শুরুর আগে এখন যে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে সেই জায়গাটি নিয়ে কথা বলছিলাম, আপনি কিছু কথা বলছিলেন। জেলা পরিষদের নির্বাচন, এই বিষয়টা খুবই একটা, আজকে পত্রিকা এসছে যে একজন রিড করেছেন ওখানে সংবিধানের 59/1 যে ধারাটা, ওইটা আমাদের সময় 1991 সালে আমাদের উপজেলা পরিষদ যখন বাতিল করে দেওয়া হলো, তখন আমরা রিড করেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, প্রধান বিচারপতি ছিলেন তিনি। যে রায়টা এসেছিল সেখানে ওই বিষয়টা সংযোজন করা হয় যে প্রশাসনিক একাংশ নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে চলবে। এখন নির্বাচিত প্রতিনিধিটা কিভাবে, যে বিষয়টা এখানে আনা হয়েছে মেম্বার চেয়ারম্যানদের ভোটে, এইটা গণতন্ত্রের সাথে আমি মনে করি যে এটা যায় না। কারণ কয়েকটা বিষয় জড়িত, যে মেম্বার চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন কিংবা উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন, তো এরা এই যে নির্বাচন
ব্যবস্থা নিয়ে যে একটা প্রশ্ন রয়ে গেছে জনগণের কাছে, সেই তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন সেটা আছে। একটা প্রশ্ন রয়ে গেছে। সাথে সাথে এটা তো অনেকটা বেসিক ডেমোক্রেসি, সেই আইয়ুব খানের সেটার সাথে তো সরাসরি এই দেশের মালিক তো জনগণ, সরকার তো জনগণের জাস্ট একজন প্রতিনিধি। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মানুষের সঠিক প্রতিনিধিত্ব ওখানে আসছে কিনা সেটা আমাদের অবশ্যই জোর দিয়ে দেখা উচিত। যদি উত্তর আমেরিকার বাঙালিদের কথা বলি, বাংলাদেশের বাঙালিদের কথা বলি, তাদের অবস্থা একটু জানতে চাই। সেখানকার কালচারাল অঙ্গন, সেখানকার গণমাধ্যম, সেখানকার আপনারা টেলিভিশন সহ যা করছেন, সেই মানুষদের কথা একটু জানতে চাই। তারা আসলে কেমন আছেন? ওখানে প্রবাসীরা তারা সারাদিন পরিশ্রম করেন, কষ্টকর জীবন। কষ্ট বলতে যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয়, আমি বলবো যে অনেক দিক থেকে আমরা ভালোই আছি, কিন্তু আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে। কিন্তু একই সাথে আপনার যে কথাটা আমি এখানে আনতে চাই, যে যেমন আমি 1997 সাল থেকে কানাডাতে আছি, আমাকে কখনো কোনো বিলের জন্য, কোনো কিছুর জন্য তদবির করতে হয়নি, কোনো আমলার চেহারা আমি দেখিনি, কোনো এমপির কাছে যেতে হয় না, কোনো মন্ত্রীর কাছে যেতে হয় না। কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আপনার তদবির ছাড়া কোনো কাজ হয় না। কেন? এর থেকে উত্তরণ পাওয়া দরকার। মানে এই তুলনাগুলো চলে আসে যেহেতু আপনারা ওই জীবনের সঙ্গে অভ্যস্ত। আপনারা গেছেন ওইখানে, যে আপনাদের যে পরবর্তী প্রজন্ম, ওইখানে যে ছেলে মেয়েদের জন্ম হয়েছে, তারা সেখানকার মেইন স্ট্রিমে পড়াশোনা করছেন, নিশ্চয়ই ভালো করছেন। তাদের অবস্থাটা কি? নতুন প্রজন্ম যারা ওখানে পড়াশোনা করছেন, আমি নিজেও ওখানে পড়াশোনা করেছি 3 বছর। ওখানকার জর্জ ব্রাউন কলেজের আমি ছাত্র ছিলাম 1999 থেকে 2001 পর্যন্ত। সেখানে নতুন প্রজন্ম অনেক ভালো করছেন। তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা উজ্জ্বল স্বাক্ষর রাখছেন। কিন্তু একই সাথে আমি একটা ছোট্ট ঘটনা এখানে মনে পড়ে গেল। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, বলুন। 1999 সালে তখন ছাত্রদের একটা স্ট্রাইক ডাকা হয়েছিল আমাদের কলেজে, যে এখানে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে। তো আমি হঠাৎ করে গেলাম, সেখানে যেয়ে দেখি যে কোনো মিছিল নাই, মিটিং নাই, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। তো পরবর্তীতে আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, এটা তো স্ট্রাইক ডাকা হয়েছে, শুধু একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে দরজার সামনে। তাই আমি বললাম যে আমরা কি ক্লাসে আসবো? তো স্যার বলছিলেন যে আমি তো ক্লাসে থাকবো, তোমরা আসবে কেন, তোমাদের ব্যাপার। তারপরে আমরা যেয়ে দেখি যে ক্লাসটা ফুল হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। সেখান থেকে আমার মনে হয় যে বের হয়ে আসা দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং কথা বলার জন্য, বিশ্লেষণ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এনআরবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থেকে যারা এই অনুষ্ঠান দেখলেন, আগামীতে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।